দেশ জুড়ে আরও ৩ দিনের হিট অ্যালার্ট। রোববার থেকে খুলছে স্কুল কলেজ, ক্লাস চলবে শনিবারে। যুদ্ধ কোনো সমাধান নয় বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। মার্কিন মানবাধিকার প্রতিবেদন ভিত্তিহীন বলছে ঢাকা, উৎসবের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কায় সিইসি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশ। সহপাঠী মৃত্যুর প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অনির্দিষ্টকাল বন্ধের সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহিম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। লালদিঘি ময়দানে জব্বারের বলি খেলার 115তম আসর, মুকুট জিতলেন বাঘাসুর। তাপপ্রবাহের ব্যাপ্তিকাল অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এ অবস্থায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করল আবহাওয়া অফিস। তীব্র গরমে রাজধানীর গণপরিবহনে যাত্রী সংকট থাকলেও মেট্রো রেলের যাত্রীরা স্বস্তিতেই যাচ্ছেন গন্তব্যে। মানিক শিকদারের রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল 1972 সালের 18 মে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 42.3 ডিগ্রি রেকর্ড করা হয় 1960 সালের 30 এপ্রিল। টানা 23 দিন তাপপ্রবাহ ছিল 2019 সালে। এবছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দাবদাহ 23 দিন অতিক্রম করেছে। এই অবস্থায় টানা তৃতীয় দফা হিট অ্যালার্ট জারি হলো। 23 দিন কিন্তু প্রায় চলছে। সুতরাং আরও কয়েকদিন যদি অব্যাহত থাকে তাহলে এই প্রি মনসুন সিজনের এপ্রিল মাসের তাপপ্রবাহের ব্যক্তিকাল এটি মনে হয় অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সে পূর্ণমাত্রার শক্তিমাত্রা নিয়ে মাস জুড়েই অব্যাহত থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে 42.2 ডিগ্রি আর ঢাকায় 39.1 ডিগ্রি। এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে 2 তারিখের পরে। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। আগে যেমন 5টা ক্ষেপ মারতাম, এখন 2টা ক্ষেপ মারলে আমরা অরণ হয়ে যাই। গরমে কুলান যাচ্ছে না, আমরা খুব কষ্টে আছি। রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা, গণপরিবহনেও যাত্রী সংকট। প্রচন্ড গরম, যার কারণে আমাদেরই গাড়ি চালাইতে মন চায় না, যেটা ইনকাম করবো। আর যাত্রী উঠবে কিভাবে? মানাইতেছে না, যেরকম তাপমাত্রা, অনেক গরম। তবে ব্যতিক্রম মেট্রো রেলে। উত্তরা ও মতিঝিল রুটের যাত্রীরা ভ্রমণ করছেন মেট্রো রেলে। আমার কিন্তু বাইক আছে, আমি ঢাকা শহরে মোটরসাইকেল নিয়েই ঘোরাফেরা করি। এই প্রচণ্ড গরমে আমি মোটরসাইকেল আমার অফিসে রেখে আমি কিন্তু মেট্রো রেলে আসছি। এমনি বাসে আসলে তো জ্যামে পড়ে থাকতে হবে, আবার গরম অনেক। এখানে তো এসির মধ্যে চলে আসতেছি, অবশ্যই ভালো। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় স্বস্তি মিলছে মেট্রো যাত্রীদের। গরমের কারণে অনেক উপকার হইতেছে, যেরকম এসি আছে, এসির কারণে আমরা দাঁড়ায় হোক তাও আমরা আসতে পারতেছি। অত কষ্ট হইতেছে না রাস্তায় জ্যামের কারণে, বা কত গরম বাহিরে, ওই কষ্টটা হইতেছে না। যে প্রচণ্ড গরম, তাতে করে যদি মেট্রো রেলে ভিড়ের মধ্যে দাঁড়িয়েও থাকি তাও কিন্তু অনেক ভালো। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর ভিড় বাড়ছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান ও অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে তাপপ্রবাহ চললেও ছুটি না বাড়িয়ে 28 এপ্রিল থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ। দেশের বিভিন্ন স্থানে পারদ উঠেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই। নতুন করে আরও এক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো ২৮ এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা, দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়, তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়। তবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেয়া হয়। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সারা দেশেই বইছে তাপপ্রবাহ। অসহ্য গরমে বিপাকে শ্রমজীবী মানুষ। শ্রমিক সংকটে পড়েছেন বড় চাষিরা। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহযোগিতায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। এপ্রিলের মাঝামাঝি থেকেই কোথাও মৃদু, আবার কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহ্য গরমে ওষ্ঠাগত জনজীবন। তাপপ্রবাহের গেটওয়ে যশোর ও চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ। খেটে খাওয়া মানুষের দিন কাটছে চরম কষ্টে। বৃষ্টির জন্য কোষ্টা বুনতে আসছে না, ধান আমাকে পুড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। শুধু সদর হাসপাতালেই ভর্তি আছে শিশু, বৃদ্ধ সহ ৪০০ রোগী। ময়মনসিংহে দিনভর তীব্র তাপদাহ থাকলেও রাতে পড়ছে কুয়াশা। গ্রীষ্মের বিচিত্র এই রূপ এর আগে কখনো দেখেনি ময়মনসিংহবাসী। ভোরবেলা দেখতেছি ২-৩ দিন যাবৎ খুব কুয়াশা, আবার সূর্য ওঠার সাথে তাপমাত্রা বাইরে যা। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনস্বাস্থ্যের উপর কিছু হুমকি দেখা দিচ্ছে। মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, নিউমোনিয়া, ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই ডিহাইড্রেশনের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজবাড়ীতে অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকুলন না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তীব্র তাপে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিটুমিন গলে যাচ্ছে। এতে যান চলাচলে ঝুঁকি বেড়েছে। খেটে খাওয়া মানুষ ও পথচারীদের স্বস্তি দিতে স্যালাইন ও পানি বিতরণ করেছে গাইবান্ধা ও ভোলার পুলিশ। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করলাম যে কিছু মানুষের কাছে যদি আমরা পানি পৌঁছে দিতে পারি। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, ঝালকাঠি ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না উল্লেখ করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপের ৮০তম সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকারও আশা করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ দিনের রাষ্ট্রীয় সফর। ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলনে রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories.
I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. এ সফরে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে জ্বালানি ও পর্যটন সহযোগিতা সহ পারস্পরিক সম্পর্ক বাড়াতে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক আগ্রহপত্র স্বাক্ষরিত হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদনে এর প্রতিফলন হয়নি। এমনকি যেসব উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ। প্রতিবেদনের সকল অভিযোগ ভিত্তিহীন বলে মনে করে ঢাকা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। মানবাধিকার একটি ধারণা মাত্র, কোনো দেশেই এর চর্চায় পরিপূর্ণ নয়। নিয়মিত অনুশীলনে এর উৎকর্ষ সাধন করে জাতিরাষ্ট্রগুলো। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশও নারীর ক্ষমতায়ন, লিঙ্গ অগ্রাধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার, বিচার পাবার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার সহ মানবাধিকার রক্ষায় যথেষ্ট যত্নশীল। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন সম্পূর্ণ এক পেশে। এতদিনের অর্জনগুলোকে ম্লান করার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে। Achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টির অংশগ্রহণ, ৪২% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। কোনো সহিংসতা না হলেও এ নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন বলবার চেষ্টা করা হয়েছে। আবার জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী শান্তি বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলেও এর সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। One of the gross missing elements in the report is about the systematic campaign launched last year by the anti-state and anti-government elements during the lead up to the 12th national elections in order to create unrest, violence and anarchy under different pretexts and using diverse interest groups. সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন পরিপূর্ণ আইনগত সুবিধা পেলেও প্রতিবেদনে ভিত্তিহীনভাবে গৃহবন্দী করার অভিযোগ করা হয়েছে। এতে পুরো প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা। The report tends to omit or neglect substantive evidence or information shared with the US authorities on individual cases. For instances, ফিলিস্তিনের গাজায় নারী শিশু হত্যা, নির্বিচারে গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও তা নিয়ে কোনো উচ্চবাক্য হয় না। অন্যদিকে বাংলাদেশ শান্তিতে থাকলেও এমন নেতিবাচক প্রতিবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় ব্রিফিংয়ে। undermines a number of valued state institutions, including the independent judiciary and certain statutory bodies, which is detrimental to the moral and functioning of such institutions. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট করতে হবে, অন্যথায় গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাকিটা জানাচ্ছেন মিনালা দীপা। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে নানা তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে কমিশনে এই সভা। এতে অংশ নেন পুলিশ প্রধান, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, এসপি ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরো যদি কোনো নির্বাচন থেকে থাকে ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ যেন না হয়, সেজন্য যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার কথা বলেন সিএসি। আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমাদের নির্বাচনের মধ্যে হয়ে থাকে
ভোটাররা আবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনে নির্বাচন কমিশন। আপনাদের বক্তব্য আমাদের শুনতে হবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাস বন্ধ করার সিদ্ধান্ত হয় এবং ছাত্রদের বিকেল 5টা এবং ছাত্রীদের শুক্রবার সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছে তারা হল ত্যাগ করবে না। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠী নিহত হওয়ার প্রতিবাদে 4 দিন ধরে উত্তাল চুয়েট ক্যাম্পাস। প্রত্যেকটা হলের বিদ্যুৎ এবং পানির লাইন কেটে দেওয়া হয়েছে। তো এরকম সিচুয়েশনে আমরা আসলে অসহায়। আমরা শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আসলে আশ্রয় চাই। আমরা আমাদের এই অসহায়ত্বের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত, আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রসারিত করার একটা সিদ্ধান্ত। এই হল ব্যাকে আমরা মারি না। আমরা নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশের অনেক পণ্যের জিআই সনদ লাভের সক্ষমতা আছে, মালিকানা পেতে মেধাস্বত্ব নেয়ার তাগিদ। 700 বছর ধরে চলছে হাইকোর্ট মাজারের লঙ্গরখানা, বছর জুড়েই দুস্থ মানুষের জন্য খাবারের আয়োজন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের বহু পণ্যের এখনও ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হবার সক্ষমতা থাকলেও সেগুলোকে তুলে আনা হচ্ছে না। এটি করা গেলে বাংলাদেশকে যেমন ব্র্যান্ডিং করা যেত, তেমনি রক্ষা হতো অমূল্য সম্পদ। জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভূখণ্ডের নানান দিকে সাদৃশ্যতা থাকায় জিআই পণ্যেও মালিকানা দাবি করার প্রবণতা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। ইতিহাস ও ঐতিহ্যের প্রয়োজনে এসব পণ্যের মালিকানা ধরে রাখাটা চিন্তার বিষয়। দেরিতে হলেও ইলিশ, রংপুরের হাড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর আতর, মুক্তাগাছার মান্ডা, যশোরের খেজুরের গুড়, নরসিংদীর অমৃতসাগর কলা, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশিকাঁথা, টাঙ্গাইলের শাড়ি, বিজয়পুরের সাদামাটি, রংপুরের শতরঞ্জি, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা সহ অনেকগুলো পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। বাস্তবতা হলো এখনো পুরো দেশে এমন অসংখ্য মহামূল্যবান সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে। মুক্তবাজার অর্থনীতিতে মালিকানা ধরে রাখা এবং বাঁচিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা জিআই সার্টিফিকেশন হলে আমরা প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করতে পারবো এবং বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের এই পণ্যগুলোকে নিয়ে যেতে পারবো, যেখানে আমাদের হয়তোবা আরএনজির মার্কেট নাই, কিন্তু আমাদের এই ধরনের প্রোডাক্টের অবশ্যই চাহিদা আছে। অনেকেই জানে না যে প্রস্তাবনাটা কীভাবে পেশ করতে হবে বা কি কি জিনিস তার সঙ্গে সংযুক্ত করতে হবে। এ কারণেও আমাদের অনেক সময় দেরি হয়। যেটি আমরা দেখলাম যে টাঙ্গাইল শাড়ি যখন ভারত টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল বলে নিয়ে গেল, তখন কিন্তু আমরা দেখলাম যে এই টাঙ্গাইল শাড়িটা আমাদের জেলা প্রশাসক মহোদয় আবেদন করেছিলেন, কিন্তু তার প্রসেসটা সম্পূর্ণ ছিল না। নিজেদের দাবি করতে হলেও কিছু সুনির্দিষ্ট প্রমাণপত্র হাজির করতে হয়। উদাসীনতার কারণে অনেক পণ্য ঝুঁকিতে পড়ে, যেমনটা হয়েছে টাঙ্গাইলের শাড়ির ক্ষেত্রে। যদিও আশ্বস্ত করা হচ্ছে আইনি লড়াইয়ে জিতবে বাংলাদেশ। অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভ হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক, এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে ইয়েটা আমাদেরই থাকবে বাংলাদেশে। কাজে আমাদের দেশের 31টা পর্যন্ত হয়েছে। আমাদের এই পণ্যগুলিকে আমরা আরও মানসম্মত করে আমরা বিশ্ববাজারে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলিকে আমরা নিয়ে যেতে চাই। ট্যাগ লোগো, প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য ট্যাগ লোগোর ব্যবস্থা করব। ইতিমধ্যে আমাদের এই নীতিমালাটার তৈরির কাজ চলছে। শুধু জিআই ঘোষণা করেই দায়িত্ব শেষ নয়, প্যাটেন্ট করতে হবে সাথে সাথে। আবার নতুন নতুন বাজার সুবিধা ও পৃষ্ঠপোষকতার কথাও আলোচিত হলো সনদ বিতরণের এই অনুষ্ঠানে। এখানকার মাটি, জল, এগুলি পানি, সবকিছু, ওয়েদার, সবকিছুর সাথে কিন্তু প্রত্যেকটা পণ্যের একটা যোগসূত্র রয়েছে। ইচ্ছা করলে এটাকে নকল করা যাবে না, অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এসব পণ্যের বিশিষ্টতা আছে বলেই যুগ যুগ ধরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে এসেছে। কাজেই প্রচার ও পৌঁছে দেবার বড় দায়িত্ব পালন করতে হবে একই সাথে। মোহাম্মদ নুরুন নবী,
একুশে টেলিভিশন, ঢাকা। সংঘাতের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেওয়া 261 বিজিপি সদস্য সহ 288 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিসির জেটি ঘাট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। বিজিপি সদস্যের বাইরে ফেরত পাঠানো অন্য 27 জন মিয়ানমার সেনা সদস্য ও ইমিগ্রেশন কর্মকর্তা। গত 3 মার্চ থেকে কয়েক ধাপে মিয়ানমারের এসব নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এর আগে আশ্রয় নেওয়া 330 জনকে গত 15 ফেব্রুয়ারি জাহাজে ফেরত পাঠানো হয়েছে। প্রায় 700 বছর ধরে চলছে হাইকোর্ট মাজারের লঙ্গরখানা। একবেলা পেট ভরে খাবার পেতে দুপুরে মাজারের চত্বরে থাকে ছিন্নমূল মানুষের ভিড়। ঈদ, নববর্ষ সহ সারা বছরই এসব ঘরবাড়িহীন মানুষের খাবারের ব্যবস্থা করে হাইকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটি। বাকিরা জানাচ্ছেন শাকের আরজু। সেলিনা বয়স 55-র কাছাকাছি। সকাল 7টায় মাজারে প্রবেশ করে সারাদিন খাদেম ভক্তকুল মাজারে আসা ছিন্নমূল মানুষের রান্নায় ব্যবহৃত পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন কাটাকুটির কাজ করে দেন তিনি। এই কাজ স্বেচ্ছায় করেন, অর্থের বিনিময়ে নয়। তবে মাজার থেকে দুবেলা খাবার পাচ্ছেন, এতেই সন্তুষ্ট হাইকোর্ট মাজারে 26 বছর কাটিয়ে দেয়া সেলিনা। আমার স্বামী আবার জুয়া নেশা আসলো, ওই জুয়া খেলে তো ঘর ভাড়া রাখতে পারতো না, পরে হাইকোর্ট মাজারে নিয়ে আসছে। খাজা বাবার দোয়া যেভাবে আসছে আল্লাহর কাছে অনেক হাজার শুকরিয়া। খালি বাড়ির অভাব, আর কিছুর অভাব নাই। সেলিনার মতো এখানে স্বেচ্ছায় শ্রম দেয়া ভক্তের সংখ্যা অগণিত, যাদের নিজেদের ঘর বাড়ি নেই, মাজারই তাদের ঠিকানা। সবসময় ভক্ত মুসল্লিদের ভিড় থাকে হাইকোর্টের হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতির মাজারে। কথিত আছে, খাজা শরফুদ্দীন চিশতি 700 বছর আগে যখন এখানে খাবার খেতেন, প্রতিদিনই অনেককে সাথে নিয়ে খাবার গ্রহণ করতেন। তখন থেকেই ব্যবস্থাপনা চলে আসছে। সরকারি লোকগুলো খায়, বেসরকারি লোকগুলো খায়, ফকির মুস্তানরা খায়, সবই 100 বাড়িয়ে খায়। রিক্সাওয়ালা টিক্সাওয়ালা যত ভ্যান গাড়িওয়ালা আছে, মানে কি লাইন ধরিয়ে বেড়াই। এই গেট আর এই গেট, মেন গেট, মনে করেন 1000-1500 লোক খাবে। মাজারে আসা বসবাস করা ছিন্নমূল মানুষের জন্য খাবার, স্বাস্থ্যসেবা সহ নানা উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। প্রতিদিনই 2 বেলা এখানে খাবার দিয়ে থাকি। মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস দিয়ে সপ্তাহে 2 দিন ভাত দেওয়া হয়, আর বাকি 5 দিন খিচুড়ি, তিহারি, বিরিয়ানি। সারা বছরই ছিন্নমূল মানুষদের জন্য নানা পদক্ষেপ নিয়ে থাকে কমিটি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। টানা দাবদাহে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়ছে আমের গুটি। ফলে এবার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুশ্চিন্তার লোকসানের শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। বৈশাখের শুরু থেকে তাপদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল। 1 সপ্তাহ ধরে এ অঞ্চলে তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ফলে ঠাঠা পড়া রোদে সৃষ্টি হয়েছে চরম বৈরী আবহাওয়া। মৌসুমের শুরুর দিকে ভালো মুকুল এলেও ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিতে প্রথম দফায় ক্ষতিগ্রস্ত হয় আম। এরপর তীব্র খরতাপে গাছে আম ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে চাষিদের। বোটার রস শুকিয়ে হলুদ আকার ধারণ করে ঝরে পড়ছে আমের গুটি। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাপমাত্রার কারণে আমাদের আম কিছু ফেটে গেছে এবং আমের গুটি বা ছোট ছোট আম পড়ে গেছে। ট্রেনিং আমাদেরকে বলা হয়েছে যে সেচ অবশ্যই দিতে হবে, না হলে এই রোদের কারণে আর এই গরমের কারণে আম ঝরে যাবে সব। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বাগানে সেচ দেয়া সহ আমের গুটি রক্ষায় প্রতিদিন পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে সেচ দিবে হচ্ছে আপনার সকাল 8টার আগে অথবা সন্ধ্যার দিকে, বিকালে যখন মাটিটা ঠান্ডা থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে। আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এই বছর, লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন।
এদিকে প্রতিকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জেও বিপর্যস্ত আমের বাগান। কৃষি বিভাগ বলছে মৌসুমের শুরুতে মুকুল ফুটেছে প্রায় ৯০%। এতে ব্যবসায়ীরাও বিপুল অর্থ লগ্নি করেন আম বাগানে, কিন্তু টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। লোকসানের শঙ্কায় দিশেহারা আম চাষি ও ব্যবসায়ীরা। যেহেতু আম কম, সেহেতু আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জনটা হবে না। সার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, তাও আম ঠিক মতন টিকায় নিয়ে যাচ্ছে না। ব্যবসায়ীদের শঙ্কা, বৈরী আবহাওয়ায় এবার আম উৎপাদন ৫০% নেমে আসতে পারে। আমের ফলনও মনে করেন খুব খারাপ, মানে বৃষ্টি নাই, আম মনে করেন ঝরে পড়িয়েছে। সেচ প্রকল্পে যে মোটরের সাহায্যে পানি দিচ্ছি। স্থানীয় উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা জানান, গুটি ঝরে যাওয়া রোধে গাছের পরিচর্যায় চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। এই খরা প্রভাব যদি না আসতো তাহলে হয়তো সেখানেও কাঙ্ক্ষিত ফলন আমাদের আমরা আশা করতেছিলাম। 7 থেকে 10 দিন অন্তর অন্তর সেচ প্রয়োগ করার জন্য এবং সেচ প্রয়োগের পরে মালচিং করার জন্য। চাঁপাইনবাবগঞ্জে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,52,525 মেট্রিক টন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রচণ্ড তাপদাহে চা গাছে আসছে না নতুন কুড়ি। কোথাও কোথাও পুড়ে গেছে গাছ, আবার কোথাও দেখা দিয়েছে লাল রোগ। মৌসুমের শুরুতেই গরমে কমে গেছে চা পাতা ফলনের গতি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যে সময় নতুন পাতায় চা শ্রমিকদের হাত ভরে যাওয়ার কথা, সেই সময়ে নতুন কুড়ির রোগাক্রান্ত পাতা তুলে ফেলতে হচ্ছে শ্রমিকদের। পাতা কম থাকায় প্রতিদিনের 24 কেজি পাতাও উঠাতে পারছেন না তারা। প্রচণ্ড দাবদাহের প্রভাবে মৌলভীবাজার জেলার 92টি চা বাগান ক্ষতিগ্রস্ত। ধলা পাতাগুলা না তুললে ডক পাতের মুখ খুলছে না। 10টা চারা তুললেও তো এক মুঠা পাতা হয় না, তো আরেক তো বাচ্চাও হয় না। এত বড় রোদে সব খড়ি যায়, চারা তো মরে যাইতে আছে। চারা মরে যাওয়ার কারণে আমরা পানি আনিয়া ঢালিয়া বাঁচাইতে পারি না। চা বিজ্ঞানীরা বলছেন, চায়ের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। এর উপরে গেলেই ক্ষতিগ্রস্ত হয় চা গাছ। তবে চা বাগানে শেডের কারণে 35 ডিগ্রি পর্যন্ত সহনীয়। বর্তমানে মৌলভীবাজারের তাপমাত্রা 35 ডিগ্রির উপরে। এতে হুমকির মুখে চা শিল্প। একদিকে খরায় জ্বলতেছে, একদিকে রেসপাইটার, সব মিলে আমাদের এই মুহূর্তে বৃষ্টি দরকার। যাদের ইরিগেশন আছে হয়তো ইরিগেশন চালাতে পারে, যাতে কিছুটা রক্ষা পাবে গাছগুলা। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে মাটি গর্ত করে পচা গোবর এর সাথে কিছু টিএসপি মিশিয়ে দেওয়ার পরামর্শ চা বিজ্ঞানীদের। 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলাই দিতে হবে, সুন্দর করে মিলাই দিতে হবে। আমরা ইতিপূর্বে এই সাজেশন যাদেরকে দিছি, ওরা এটাকে প্রয়োগ করে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পেয়েছে। তারা বলছেন, চায়ের জন্য পরিমিত বৃষ্টি না হলে দেখা দিতে পারে উৎপাদন ঘাটতি। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা। ভারতে লোকসভা নির্বাচনের 89 আসনে ভোট কাল। উত্তরপ্রদেশে অগ্নি পরীক্ষায় বিজেপি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। 7 দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। সমিতির নেতারা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের 7 দফা দাবি না মানায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তবে নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন শিক্ষকরা। এদিকে কার্যালয়ে তালা দেওয়ার পর উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টর কেউ তাদের কার্যালয়ে যাননি। এদিকে গত জুন থেকে অন্তত 14 জন শিক্ষক পদত্যাগ করেছেন। সবশেষ গতকাল পদত্যাগ করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিস।
কন্যা শিশু ও যুব নারীদের নেতৃত্ব বিকাশে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ৩০ বছরের পথ চলা ও সাফল্য উদযাপন করা হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনালের এশিয়া রিজিওনাল অফিসের ডিরেক্টর ভাগ্যশ্রী ডেংলে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় বক্তারা বলেন, বিগত ৩০ বছরে প্ল্যান ইন্টারন্যাশনাল দেশব্যাপী কমিউনিটির সাথে শক্তিশালী বন্ধন তৈরি করেছে। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা 10 থেকে 3% নামিয়ে এনেও পতন ঠেকানো গেল না। সপ্তাহের শেষ দিনেও বড় পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। বিশ্লেষকদের ধারণা, বড় কোনো কারণ ছাড়াই এমন দরপতনের পেছনে কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে। মেহেদী হাসানের রিপোর্ট। পুঁজিবাজারের দরপতন থামছেই না, টানা পড়ছে সূচক, কমছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে এসেছে প্রায় 3.5 বছর আগের অবস্থানে। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের ক্ষতি কমাতে বৃহস্পতিবার থেকে শেয়ারের দরপতনের সর্বোচ্চ সীমা কমিয়ে 3% করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিনের শুরুতেই ব্যাপক দরপতন হয় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। অধিকাংশ শেয়ার হয়ে পড়ে ক্রেতাহীন। এক পর্যায়ে প্রায় 100 পয়েন্ট কমে যায় সাধারণ সূচক। তবে দিন শেষে পতনের মাত্রা কিছুটা কমে আসে। শেষ পর্যন্ত সূচক কমে 60 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, দরপতনের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া খুব ভুল কিছু হয়নি, কিন্তু এখন যে কোনো ইস্যুকেই দরপতনের জন্য কাজে লাগানো হচ্ছে। এর পেছনে একটা গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা তাদের। আজকে 3% সার্কিটটাকে তারা কাজে লাগাচ্ছে। এমনিতে কিন্তু আজকে ছাড়াও কিন্তু এর আগের দিন 4% 5% বেশিও কিন্তু বাজার পড়ছিল। তখন কিন্তু তারা ব্যাপারটাকে ধরেন ক্যাশ কোডের শেয়ারেও কিন্তু আপনার এক কোড থেকে আরেক কোডের শেয়ার নিয়ে কিন্তু শেয়ারের দাম কমানো হচ্ছে। জাস্ট প্রাইস লেভেলটা নামানোই হচ্ছে একটা প্ল্যান। তাহলে এই যে সার্বিক আয়োজন, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের নতুন যে চেয়ারম্যানের যে মেয়াদের ব্যাপারটা আছে, সেই মেয়াদের ব্যাপারে এখনও কিন্তু যেহেতু কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, এইটাকে একটা গ্রুপ কাজে লাগানোর চেষ্টা করছে। শেয়ারের সর্বনিম্ন মূল্য সীমা বা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর টানা কয়েকদিন বেড়েছিল সূচক। দৈনিক লেনদেন হচ্ছিল প্রায় 2000 কোটি টাকা। সেই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমর্থনেই এটা সম্ভব হয়েছিল। এখনকার দরপতন ঠেকাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইতিবাচক ভূমিকা জরুরি। ফ্লোর তোলার পরপরই 1700 কোটি টাকার আমরা ভলিউম হতে দেখেছি। তখন একটা সাপোর্টের কথা আমরা ধরে নিলেও এরপর কিন্তু আস্তে আস্তে সাপোর্টটা প্রত্যাহার করা হয়েছে। তাহলে তখন যদি সাপোর্টটা না দিয়ে এই যে এখন যে অবস্থাটা ম্যাসিভ একটা কারেকশনের মধ্যে দিয়ে বাজার যাচ্ছে, সাপোর্টটা এখন দিলে কি হতো যে একটা সত্যিকার প্রাইস লেভেলে চলে আসতো, এখান থেকে বাউন্স ব্যাক করতো। সাধারণত এপ্রিল মাসে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। তাই মে মাসের শুরুতেই বাজার ইতিবাচক ধারায় ফিরতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের বিজয়ী গাজীপুরে মোহাম্মদ আলীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। গাজীপুরের শ্রীপুর রাজবাড়ী বাজারে ওয়ালটন প্লাজার সামনে এই চেক তুলে দেন চিত্রনায়ক আমির খান ও অভিনেতা মনোয়ার হোসেন টিপজল। এ সময় ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার শাহাদাত হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালেহ আহমেদ, এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোশাররফ হোসেন ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমান উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লালদিঘি মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 115তম আসর। এবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুই কুস্তিগিরই কুমিল্লার। শিষ্য রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতলেন গুরু বাঘা শরীফ। চট্টগ্রাম প্রতিনিধি একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন আকাশুজ্জামান। ঢাক ঢোলের বাজনা ও নাচের তালে শারীরিক বিভিন্ন কসরত প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন কুস্তিগিররা। বাঙালি সংস্কৃতির বিকাশ ও যুব সমাজের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে 1909 সালে আব্দুল জব্বার সওদাগর এই খেলার প্রচলন করেন। এরপর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে জব্বারের বলি খেলা। আকর্ষণীয় ওই প্রতিযোগিতা দেখতে লাল দিঘির ময়দান পরিণত হয় জনসমুদ্রে।
এবার প্রতিযোগিতায় অংশ নেন 84 জন কুস্তিগির। তাদের মধ্যে ফাইনাল খেলা বাঘা শরীফ ও রাশেদ বলি ছিলেন গুরু শিষ্য। তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত গুরুর কাছে হার মানলেন শিষ্য রাশেদ বলি। আমি বলি খেলা আসছি, আমার থেকে অনেক ভালো লাগতেছে। বলি খেলা উপলক্ষে বুধবার লালদিঘির মাঠ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। মেলা চলবে শুক্রবার পর্যন্ত। বলি খেলা উপলক্ষে যে মেলা বসে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, দূর দূরান্ত মৃৎশিল্প, তারপরে ধরেন মানুষের গৃহস্থালী যেই প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু এই মেলাতে আসে। এটা আমাদের চট্টগ্রামের জব্বারের বলি খেলা, এটা আমাদের ঐতিহ্য। এটাকে ধরে রাখতে হলে আরো অনেক কিছু করা দরকার। মাদক ও জঙ্গিবাদের হাত থেকে যুব সমাজকে দূরে রাখতে এ খেলা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশ জুড়ে আরো 3 দিনের হিট অ্যালার্ট। রোববার থেকে খুলছে স্কুল কলেজ, ক্লাস চলবে শনিবারে। যুদ্ধ কোনো সমাধান নয় বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। মার্কিন মানবাধিকার প্রতিবেদন ভিত্তিহীন বলছে ঢাকা, উৎসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কায় সিইসি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশ। এবং সহপাঠী মৃত্যুর প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অনির্দিষ্টকাল বন্ধের সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।